Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। রিমেম্বারিং স্টোরিজের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রিমেম্বারিং স্টোরিজে কিন্তু আমার বলা বিভিন্ন পুরাতন ঘটনাগুলো আপলোড করে থাকি। আর বেশ কিছু এপিসোড জুড়ে এবার অমর 21শে বইমেলায় আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে আমরা যে বইটি বের করেছিলাম পাতালবাসী নামে, সেই বই থেকে বিভিন্ন ঘটনাগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা অনেকেই এই বইটি রকমারি থেকে অর্ডার করেছেন, আর এখনও যারা অর্ডার করেননি তারা কিন্তু চাইলেই রকমারিতে গিয়ে অর্ডার করতে পারবেন। রকমারির ওয়েবসাইটে গিয়ে সার্চ অপশনে যদি আপনারা পাতালবাসী লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই বইটির ডিটেলস চলে আসবে। সেখানে থেকে আপনারা এই বইয়ের বিভিন্ন তথ্যগুলো জানতে পারবেন আর অর্ডারও করতে পারবেন। প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি আজকের আমাদের যে ঘটনা আমরা সিলেক্ট করেছি সেই ঘটনায়। চলুন শুরু করি ঘটনাটি। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদের বইয়ের জন্য পাঠিয়েছিলেন স্বরূপ আজগর ভাই। ওনার বাড়ি ঢাকার যাত্রাবাড়িতে। শুরু করি ঘটনাটি। যেভাবে ঘটনা উনি পাঠিয়েছিলেন সেভাবেই উপস্থাপন করছি। এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি 1972 থেকে 74 সালের মধ্যবর্তী কোনো একটি সময় ঘটে থাকতে পারে, কারণ সালটি ঠিকভাবে বলা যাচ্ছে না, তবে একটি সম্ভাব্য সময় উল্লেখ করলাম। এই ঘটনাটা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। আমার মায়ের আপন মামার সাথে ঘটেছিল এটি। তখন আমার মায়ের বয়স হয়তো 8 বা 10 বছর হবে। এখনো অনেকে সাক্ষী আছে ঘটনার। আমার মায়ের মামারা ছিল 6 ভাই ও 4 বোন। সবার বড়জনের নাম ছিল মোকসেদ। সে দেখতে অনেক সুন্দর ছিল, লম্বাই ছিল প্রায় 6 ফুটের কাছাকাছি। আমার এই মোকসেদ নানাকে নিয়েই ঘটনা। ঘটনা ভূতের না ভয়ের, নাকি অলৌকিক, নাকি শুধুই বিস্ময়ের, নাকি শুধুই ট্র্যাজেডির, ঘটনা শুনে আপনারাই সেটা ঠিক করবেন। চলে যাই মূল ঘটনায়। আমার মায়ের নানি অর্থাৎ মোকসেদ নানার মায়ের মাথায় জট ছিল। মোকসেদ নানাই তার প্রথম সন্তান। দ্বিতীয় সন্তান হচ্ছে আমার নানি। জটের একজন মালিক আছে। মোকসেদ মামা যখন জন্ম নিল দিবাগত রাতে সবকিছুই ঠিক ছিল। তার পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাই অবাক হয়ে যায়। সবাই দেখে তার মাথায় জট নেই। এটা দেখে সবাই অবাক হওয়ার চেয়ে খুশি বেশি হয়েছিল। সবাই চিন্তা করে জট থাকাকালীন অনেক কিছু বাছবিচার করে চলতে হতো। অনেক কিছু খেতে পারতেন না, মরা বাড়িতে যেতে পারতেন না, শ্মশানের কাছ দিয়ে চলাচল করতে পারতেন না, আতুর বাড়িতে যেতে পারতেন না। মরা বাড়ি গেলে উনি অজ্ঞান হয়ে যেতেন। শ্মশানের পাশ দিয়ে গেলে হুট করে 7 দিন বা 3 দিন কারোর সাথে কথা বলতেন না। ওই 7 দিন বা 3 দিন তার জীবনযাপন সব ঠিকই থাকতো, যেমন রান্না করা, গোসল করা, ঘুমানো, সকালে ওঠা, টাইমলি ঘুমানো এবং অন্যান্য সাংসারিক কাজকর্ম সব ঠিক করেই করতেন, কিন্তু কারোর সাথে কথা বলতেন না। এসব দিক চিন্তা করে সবাই বলে যে ভালোই হয়েছে, সব ঠিকঠাক চলছিল। মোকসেদ মামা বেশ বড় হয়ে উঠলেন। তারপর মোকসেদ নানার অন্যান্য ভাই বোন জন্ম নিল। মোকসেদ নানা টকবগে যুবক হয়ে উঠল। মোকসেদ নানা সবসময় লাল কালারের জামা পরতেন, বিশেষ করে লাল ফতুয়া টাইপের ঢোলা আলখেল্লা, লাল লুঙ্গি, লাল গামছা সবসময় কাছেই থাকতো। তিনি বেশ ভালো দোতারা বাজাতেন এবং বাজিয়ে বাজিয়ে বেশ সুন্দর গান গাইতেন। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পর তাদের বাড়িতে ভাব বৈঠকি ও আল্লাহ রসুলের শান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হতো। প্রথমে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ, এরপর গান বাজনা করা হতো। সেই গানের আসরে পাশের গ্রামের ভিন্ন ধর্মের বিভিন্ন মানুষরাও আসতেন। গ্রামের নাম ছিল নাওডুবি। মোকসেদ নানাদের বাড়ি থেকে হেঁটে গেলে 15 মিনিট লাগবে হয়তো। এর ভেতর থেকে একটি মহিলার মোকসেদ নানাকে ভালো লেগে যায়। মহিলার নাম ছিল ডালো। সেই মহিলা ছিল বিবাহিত। তিনি তার 2 মেয়ের ননদকে নিয়ে
রাতে গান শুনতে আসতেন, কিন্তু ধর্মীয় বিষয় বিবেচনা করে তিনি নানাকে আর কিছুই বলেন না। প্রতি বৃহস্পতিবার নিয়ম করে গান শুনতে আসতেন। মোকসেদ নানার মা বাবা একসময় চিন্তা করলেন মোকসেদ নানাকে বিয়ে করানো দরকার। এমন করে গান বাজনা করে ঘুরে ঘুরে বাউলের মতো আর কতদিন? সংসার তো করতে হবে, আর সংসারই হতে হবে, অন্যান্য কাজকর্ম করতে হবে। বিয়ে করিয়ে দিলে হয়তো সংসারই হবে মোকসেদ নানা। যেমন ভাবনা তেমন কাজ। আগের দিনে কিন্তু এখনকার মতো ছেলে মেয়েদের তেমন কোনো দেখাদেখির পর্ব থাকতো না। মুরব্বীদের দেখাই ছিল চূড়ান্ত। মেয়ে দেখা হয়, বিয়ের দিন তারিখ ঠিক হয়, 2 বা 3 গ্রাম দূরে মোকসেদ নানার বিয়ে ঠিক করা হয়। মোকসেদ নানা সুন্দর করে পাগড়ি, পাঞ্জাবি, পাজামা, রুমাল, আতর মেখে নওশা সেজে পালকি নিয়ে সেদিন বরযাত্রী নিয়ে বিয়ে করেন। কিন্তু বর ও কনে কেউ কারো মুখ দেখেনি। খুব ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানটি পালন করা হয়। বউ নিয়ে ফেরার সময় ওই সনাতন ধর্মাবলম্বী মহিলার বাড়ির সামনে দিয়েই আসতে হবে। এক পালকিতে বর আর একটাতে বউ। আসার সময় হুট করে ওই মহিলার ঠিক বাড়ির সামনে এসে মোকসেদ নানা পালকি থেকে নামেন, আর আগেই উনি পালকিটা থামাতে বলেন। সবাই বলে এখানে থেকে তো বাড়ি যেতে বেশি সময় লাগবে না, একেবারে বাড়িতে গিয়েই থামবে। বেশ কয়েকবার তো পালকি থেকে নেমে তোমরা জিরিয়ে নিয়েছো, আবার নামতে হবে কেন? সকলে যখন এই বিষয় বলে, অন্যান্য আত্মীয় স্বজনরা ছিল, কিন্তু মোকসেদ নানা খুব গম্ভীর ও আদেশের গলায় পালকি থামাতে বলে। থামানোর পর একজনকে বলে সে আর বাড়ি যাবে না। সবাই বলে কেন? এমন পাগলের মতো কথা বলছিস কেন? সবাই যখন খুব জোরাজুরি করছিল, তখন সেখান থেকে একজন লোক পাঠিয়ে মোকসেদ নানার মাকে ডেকে আনা হয়। তারপর তার মাকে সে বলে, বউ চাইলে ছেলে পাবা না, আর ছেলে চাইলে বউ পাবা না। তখনই সাথে সাথে গ্রামের গণ্যমান্য মাতবর, মেম্বার, চেয়ারম্যান সবার উপস্থিতিতে মেয়ের সাথে যারা এসেছিল তাদের মাধ্যমে মেয়ের বাড়ির লোকজনকে খবর দিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের মেয়েকে তাদের হাতে তুলে দেয়। এর কিছুদিন পর থেকে রাতে মোকসেদ নানাকে ঘরে পাওয়া যেত না। এমন করে 2-1 বার না, প্রায় রাতেই এমন হতো। ঘর ভেতর থেকে আটকানো থাকে, কিন্তু সকালবেলা তাকে বাড়ির উঠানোর মাঝখানে পাওয়া যায়। তার মা বাবা বেশ চিন্তায় পড়ে যায়, ছেলেটার সাথে কেন এমন হলো? এখন রাতে ঘরেও পাওয়া যায় না। একদিন রাত্রে মোকসেদ নানার মা, অর্থাৎ আমার মায়ের নানি, রাত্রে স্বপ্নে দেখে ফিসফিস করে কেউ তাকে বলছে, মোকসেদকে সকালে যেখানে দেখিস সেখানে শুধু শন আর বাঁশ দিয়ে লোহার পেরেক ছাড়া, দরজার বেড়া ছাড়া একটি আসন ঘর তুলে দেয়। মোকসেদ নানার মা স্বপ্নটার বিষয়ে কাউকে কিছুই বলেন না। এরপর কোনো প্রকার সমস্যা ছাড়া বেশ কিছুদিন চলে যায়। মোকসেদ নানা তার নিয়মে গান গাইতেন, তার মা ছাড়া কারোর সাথে কথা বলতেন না। বেশ কিছুদিন ভালো যাবার পর মোকসেদ নানার মা আবার স্বপ্নটা দেখেন। সেদিন দেখেও কারোর সাথে কিছুই বলেন না। এর 3 দিন পর সকালে মোকসেদ নানাকে ঘরে পাওয়া যায় না, উঠানেও পাওয়া যায় না। মোকসেদ নানার মা, বাবা, অন্যান্য ভাই বোনেরা কান্নাকাটি শুরু করে। তখন আমার নানা বাড়ি থেকে কান্নাকাটির শব্দ শুনে আমার নানা, মামা ও খালারা সাথে সাথে মোকসেদ নানাদের বাসায় যায়। গিয়ে শোনে মোকসেদ মামার মা বিলাপ করে কান্না করছেন আর বলছেন, আসনটা দিলে বুঝি এমন হইতো না রে মোকসেদ, কই গেলি রে বাপ? কিছু সময় পর মোকসেদ নানার মা কিছুটা শান্ত হবার পর আমার নানা ভাই বিষয়টি জানতে চান। মোকসেদ নানার মা ছিল আমার নানা ভাইয়ের শাশুড়ি মা। উল্লেখ্য, আমার নানি আর নানা ভাই ছিলেন আপন 2 চাচাতো ভাই বোন। আমার মার বয়স যখন 4 কি 5 বছর, তখন মার নানি বসন্ত রোগে মারা যান। আমার নানা ভাই খুব পরহেজগার ছিলেন। নানা ভাইও আর বিয়ে করেননি। তিনিও বেশ সুন্দর ছিলেন দেখতে। সারা রাত জেগে জেগে জিকির আজগার করতেন, তাহাজ্জুদ পড়তেন আর কোরআন পাঠ করতেন। আমার নানা ভাই মারা যান 2007 সালের ডিসেম্বর মাসে। আবার ঘটনায় ফিরি। নানা ভাই তখন বিষয়টি নিয়ে মোকসেদ নানার মা বাবাকে বুঝিয়ে বাড়ি ফেরত আসেন। তার কিছুক্ষণ পরই আবার মোকসেদ নানাদের বাড়ি থেকে হট্টগোলের শব্দ শুনতে পান। আবার আমার নানা ভাই, মা, মামারা, খালারা সবাই মিলে সেখানে যান। যাওয়ার পর সবাই দেখতে পান বেশ কিছু লোক মিলে মোকসেদ নানাকে বাড়ির ভিতর নিয়ে আসছে, কিন্তু কিছুতেই 8-10 জন মিলে তাকে ঘরে তুলতে পারছিল না। সে খুব স্বাভাবিকভাবে হেঁটে আসলো, কিন্তু বাড়ির উঠোন থেকে সবাই টেনেও তাকে সরাতে পারছে না।
যেখানে তাকে সকালে পাওয়া যেত তিনি ওখানে বসে দোতারা নিয়ে টুংটাং শব্দ করছেন। এত হট্টগোল, এত মানুষ, কোনো কিছুই তিনি পাত্তা দিচ্ছেন না। তিনি তার মতো স্বাভাবিকভাবে দোতারা নিয়ে টুংটাং করেই যাচ্ছেন। তখন আমার নানা ভাই সবাইকে শান্ত হতে বললেন এবং জানতে চান মোকসেদ নানাকে কোথায় তারা পেলেন। যারা তাকে সাথে করে বাড়িতে এনেছিলেন তাদের একজন বললেন, ও তো ভাদিয়া খোলা বাজারের পাশে যে জঙ্গল আছে সেই জঙ্গলের ভেতর দোতারা নিয়ে শুয়েছিল। ঘটনাটা কিন্তু 1972 থেকে 74 সালের মধ্যে। তখন কিন্তু বাড়িঘর বেশি ছিল না, বেশিরভাগ জায়গা ছিল জঙ্গল। তারা বলে আমরা সকালে বাজারে যাবার সময় ওই জঙ্গলের ভেতর থেকে দোতারার শব্দ শুনি, কিন্তু কাউকে দেখতে পাই না। এমন করে বাজারে যাবার সময় অনেকে দোতারার শব্দ শুনে ভয় পায়। প্রতিদিন বাজারটা শুরু হতো ঠিক ফজরের নামাজের পর। ওই সময় বাজারের সময় ছিল, সকাল 8টা অবধি বাজার চলতো। বাজার থেকে বাড়ি ফেরার পথে কৌতূহলবশত যখন তারা ফিরছিলেন, ওই ফেরার পথে কৌতূহলবশত 6 থেকে 7 জন মিলে ভয় ডর ভেঙে ঝোড় জঙ্গলের ভেতর প্রবেশ করেন। জিনভূতের ভয় নয়, এমন জঙ্গলে তখন বিভিন্ন প্রকার বন্য বিভিন্ন জিনিস পাওয়া যায়, যেমন বন বিড়াল, খাটা, সাপ এবং জঙ্গলের ভীতিকর বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণী সেখানে ছিল। অবশ্য বাঘ ভাল্লুক ছিল না সেখানে। তো আমার নানা ভাই সব ঘটনা শুনে সবাইকে শান্ত হতে বললেন। আমার নানা ভাই মোকসেদ নানার মাকে নতুন করে একটি চুলা খুঁড়তে বলেন। তখনও মোকসেদ নানা হাসি মুখে তারা নিয়ে উঠোনের ওই মাঝখানটাতেই বসেছিল আর নিজের আপন মনে সেই টুংটাং টুংটাং করেই যাচ্ছেন। নানা ভাই চুলা খুঁড়তে বলে কোথাও চলে গেলেন এবং কিছুক্ষণ পর হাতে করে অনেকগুলো গাছের পাতা এবং নতুন একটা মাটির হাঁড়ি সঙ্গে নিয়ে আসলেন। নিয়ে আসার পর সেই চুলায় নদীর পানি গরম করতে বসালেন। হাতের পাতাগুলো পানির ভিতর দিয়ে পানি গরম হতে দিলেন। পানি গরম হতে হতে নানা ভাই মোকসেদ নানার মাকে বললেন, এখনই স্বপ্নের আদেশ অনুযায়ী আসন গড়ানোর ব্যবস্থা করুন। সাথে সাথে আসন তৈরি করতে যা যা লাগবে কিনতে পাশের ঝিটকা বাজারে চলে গেল। তখন পুরোটাই ছিল মাটির রাস্তা, পায়ে হাঁটা বা ভ্যান ছাড়া চলার কিছুই ছিল না। তিনি পানি গরম হওয়ার পর মোকসেদ নানাকে উঠোনের মাঝখানে বসিয়ে 7 ধরনের গাছের পাতা দেওয়া গরম পানিতে গোসল করালেন এবং নতুন লাল কাপড় পরালেন। 1 গ্লাস দুধ খাওয়ানোর পর নানা ভাই তার পাশে বসে রইলেন যতক্ষণ না আসন তৈরির সন বাঁশ না আসে। সেগুলো বাজার থেকে কিনে আনতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছিল। নানা ভাই এই লম্বা সময়টা মোকসেদ নানার পাশেই বসা ছিলেন এবং ওই জায়গাটা ভালো করে লেপে তার উপর আসনের কাজ শুরু করে। নানা ভাই সবাইকে পবিত্র অবস্থায় কাজগুলো করতে বলেছিলেন। আসনের সবকিছু আসলো। সেদিন রাত 8টা থেকে 9টার ভিতরে আসনের কাজ সম্পূর্ণ হলো। সেখানেই রাতে মোকসেদ নানার ঘুমানোর ব্যবস্থা করা হলো। সেখানেই রাতের খাবার দেওয়া হলো। খাবার দেওয়ার সময় মোকসেদ নানা তার মাকে বলল, মা বেশি করে দুধ দিও আমাকে। সেদিন রাত্রেই মোকসেদ নানা তাদের বাড়িতে শেষবারের মতো খাবার খান। এরপরে কেটে যায় 1 যুগ, মানে 12 বছর। তিনি 12 বছর এই মোকসেদ নানা তাদের বাড়িতে একবেলা ভাত বা অন্য কিছুই খায়নি, আর বাড়িতে একটি রাতও ঘুমাননি। এই 12টা বছর তিনি তার বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গলে রাত কাটাতেন। খুব ভয়ঙ্কর জঙ্গল ছিল। তিনি 12 বছর এমনভাবে জঙ্গলে জঙ্গলে থাকতেন। কেউ কিছু দিলে খেতেন, না দিলে খেতেন না। মজার বিষয় হলো, যতই ক্ষুধা লাগুক না কেন তার বাড়ির খাবার দিয়ে তিনি খেতেন না। অন্য কাউকে দিয়ে তাদের বাড়ির খাবার দিলেও তিনি বুঝে ফেলতেন। কিভাবে বুঝতেন? এটা আসলে একটা বিস্ময়। সেদিনের পরের দিন আমার নানা ভাই মোকসেদ নানার মা বাবাকে বললেন তারা যেন চিন্তা না করে, তাদের ছেলে তাদের চোখের সামনেই থাকবে, কিন্তু 12 বছর কারোর সাথে কোনো কথা বলবে না, বাড়ির খাবারও খাবে না। কারণ জানতে চাইলে নানা ভাই বলেন, গতকাল রাত্রে তিনি তার মৌলানা সাহেবের সাথে কথা বলেছেন। মৌলানা সাহেবের একটি জিন ছিল। আমার নানা ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। সেই জিনটি এখনও আমার নানা বাড়িতে আছে। তো আমার মামারা, খালারা অনেকেই জিনকে দেখেছেন। আমার নানা বাড়ির রান্নাঘরের পাশে একটি তেঁতুল গাছ আছে, সেই গাছেই সেই জিনটি থাকে। মাথায় সাদা টুপি দেওয়া, সাদা আলখাল্লা পরা একটা অবয়ব বোঝা যায়। তবে তিনি কারো ক্ষতি করেন না, আর কখনো করেনও নি, ভবিষ্যতেও ইনশাল্লাহ করবেন না। এটা এক প্রকার শাস্তি দেওয়া হয়েছে নাকি মোকসেদ নানাকে। আর সবচেয়ে বড় বিষয়, মোকসেদ নানাকে হিন্দু শাস্ত্র মতে কেউ তাবিজ কবজ করেছে, যার প্রভাবে মোকসেদ নানার এমন পরিণতি।
আমার নানা ভাই আরো বলেন, মোকসেদ নানার বিয়ে কেউ একজন সহ্য করতে পারেনি। সেজন্য কাউকে বিয়ে করতে না পারে বা বিয়ে করলেও তিনি যেন সংসার করতে না পারেন, এ লক্ষ্য হাসিলের জন্য তাকে ভয়ানক একটি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। বিষয়টি ছিল এমন যে তুই আমার না হলে অন্য কারো হতে পারবি না, তাই হিন্দু শাস্ত্র মতে তাকে কালো জাদু করা হয়েছে। কালো জাদু বিভিন্ন ধর্ম মতে করা যায়, এমনকি মুসলিম ধর্মেও বা ইসলাম ধর্ম মতেও কালো জাদু করা যায়। এটা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু কালো জাদু যে কোনো ধর্ম মতেই, যে কোনো ধর্মীয় কিতাব দিয়ে তাদের ধর্ম মতে এটি করা সম্ভব। নানা ভাইয়ের মৌলানা সাহেবের এত ক্ষমতা নেই, কারণ হলো সে তাবিজ বা কালো জাদুতে সব অপবিত্র জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ধরনের জায়গা থেকে বিভিন্ন ধরনের অপবিত্র মাটি নিয়ে আসা হয়েছিল এবং সেটি দিয়ে কাজটি করা হয়েছিল। তাবিজটা এমন নাপাক ও অপবিত্র জায়গায় রেখেছে যে সেখান থেকে কোনো পবিত্র জিনের পক্ষে গিয়ে সেটা তুলে আনা সম্ভব নয়। তাই নানা ভাইয়ের মৌলানা সাহেব ওই তাবিজটা নষ্ট করতে পারেনি। জিন জাতি অনেক পবিত্র ও অপবিত্র জায়গায় যেতে পারে না। যদি মোকসেদ নানার মা প্রথমবার স্বপ্নটা দেখার পরই আসন ঘর তুলে দিতেন, তাহলে 12 বছর তিনি আর জঙ্গলে জঙ্গলে থাকতেন না। এখন কিছুই করার নেই, এমন করে 12 বছর কাটাতে হবে। তখন থেকে কেউ না কেউ মোকসেদ নানাকে একা একা হেঁটে বেড়াতে দেখতেন, জঙ্গলের ভেতর দেখতেন, কিন্তু কেউ তাকে কিছু বলতেন না। সবাই তাকে নাম দেন মোকসেদ পাগল। মোকসেদ পাগল নামেই তিনি সকলের কাছে পরিচিত হয়ে যান। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানে শেষ নয়। 12 বছর শেষ হওয়ার সাথে সাথে তিনি তার বাড়িতে ওই উঠোনের মাঝখানে যে আসন ঘর তোলা হয়েছিল সেখানে গিয়ে ওঠেন। আবার প্রতি বৃহস্পতিবার গান বাজনা করতেন। গান বাজনা শেষ করে সবাই যে যার মতো চলে যেত। ওই যে হিন্দু মহিলা, তিনিও কিন্তু গান শুনতে আসতেন। সবাই যাবার কিছুক্ষণ পর আসনে দুধ, কলা এগুলো দেয়া হতো। এভাবে ভালোই যাচ্ছিল, বেশ কয়েক বছর চলে যায়। তারপর একদিনের ঘটনা। দিনটি ছিল শুক্রবার, সময়টা ছিল বাদ জুম্মা। মোকসেদ নানাদের পাশের বাড়িতে কোনো একটা কারণে মিলাদ মাহফিলের দাওয়াত দেওয়া হয় বা আয়োজন করা হয়। মোকসেদ নানাকেও দাওয়াত দেওয়া হয় এবং সেখানে মোকসেদ নানা এবং আমার নানা ভাই যান। মিলাদ মাহফিল শেষ হওয়ার পর সবাইকে তবারক বিতরণ করা হলো। সবাইকে লম্বা পাটিতে সিরিয়াল করে বসিয়ে কলা পাতায় খেতে দিল। মোকসেদ নানাও সবার সাথে খেতে বসলেন এবং ভাত ও মাছও খেলেন। তারপর পায়েস বা ক্ষীরের ব্যবস্থা ছিল। মোকসেদ নানার কলা পাতায় ক্ষীর দেয়া হলো। তিনি সেই ক্ষীর মাত্র 2 বার মুখে দিয়েছিলেন। তারপর মানুষজনের ভিতর তার রক্ত বমি শুরু হয়। টিউবওয়েলের পানির মতো নাকি তার গলা দিয়ে রক্ত আসতে লাগলো। মাত্র 3 থেকে 4 মিনিটের ভিতর রক্ত বমি করতে করতে সাধের দোতারা ছেড়ে চলে যান না ফেরার দেশে। পুরো সরব্দি নগর গ্রামে চলে আসলো এক শোকের ছায়া। মোকসেদ মামার পরিবারেও শোকের ছায়া। সে বাড়ি থেকে মোকসেদ নানার লাশ বাঁশের খাটিয়ায় করে তাদের বাড়িতে নিয়ে আসা হয়, যে বাড়িতে তিনি দাওয়াত খেতে গিয়েছিলেন। নিয়ে আসার সময় সবাই অদ্ভুত একটি বিষয় খেয়াল করেন। তাদের বাড়িতে ঢোকার সময় পুকুর পাড় দিয়ে যেতে হয়। সে পুকুর পাড়ে গিয়ে সবাই হতভম্ব হয়ে যায়। পুকুর পাড়ে সবাই দেখতে পায় বিশাল বড় এক অজগর সাপ মোচরাতে আর্তনাদ করতে করতে পুকুরের এ মাথা থেকে ও মাথা যায় আর আসে, আর শো শো শব্দ করছে, মেঘের গর্জনের মতো, হৃদয় চুপসে যাওয়ার মতো শব্দ। সাপটির দৈর্ঘ্য ছিল প্রায় 14 ফুটেরও বেশি এবং এর প্রস্থ ছিল 2.5 ফুটের মতো। 2.5 ফুট প্রস্থ এত মোটা সাপ, নিশ্চয়ই প্রিয় লিসেনার্স বুঝতেই পারছেন। শত শত মানুষের ভিড় হয়ে যায় সেই দৃশ্য দেখার জন্য। এরপর মোকসেদ নানার লাশ গোসল করানো হয়, কাফন পরানো হয়। আমার নানা ভাই জানাজা পড়িয়েছিলেন। আমার নানা ভাই আসন ঘরের মাঝখানে কবর খোঁড়ার নির্দেশ দেন। যখন কবর খোঁড়া শেষ হয়, ওই সাপটাও নাকি রক্ত বমি করতে করতে মারা যায়। ওই সাপটাকেও মাটি চাপা দেওয়া হয়েছিল কোনো একটা জায়গায়। মোকসেদ নানা মারা যাওয়ার পরদিনই ওই ডালো নামক হিন্দু মহিলাটি বদ্ধ উন্মাদ হয়ে যায় এবং বাকি জীবন পাগল থেকেই মারা যান। একদিন নানা ভাইকে জিজ্ঞেস করেছিলাম, গরম পানিতে কিসের পাতা দেওয়া হয়েছিল? নানা ভাই বলেছিলেন 7টা কাঁটাযুক্ত গাছের পাতা ছিল। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমরা কয়েকটা বিষয় আমরা বুঝতে পারলাম।
এটি হচ্ছে ওই ডালো নামক যে হিন্দু মহিলা, তিনি বিবাহিত ছিলেন, তার সন্তানাদি ছিল, কিন্তু তারপরও মকসেদ নানাকে পছন্দ করতেন। কিন্তু যেহেতু ধর্মীয় একটা বাধা ছিল, উনি তো কাউকে কিছু বলতে পারছিলেন না, কিন্তু মকসেদ নানা যাতে কাউকে বিয়ে না করে এই জন্য উনি মূলত ব্ল্যাক ম্যাজিক করেছিলেন, যার ফলে ভয়ানক কোনো একটা জিন ওনার কাছে চলে আসে এবং যার ফলশ্রুতিতে উনি আর সংসারই করতে পারেন নাই। তারপর আসন দেওয়ার এই বিষয়টি পরিষ্কার নয়, কিন্তু 12 বছর উনি এভাবে জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে রাত কাটিয়েছেন, কারোর সাথে কথা বলতেন না, নিজের বাড়ির খাবার খেতেন না। তারপর যখন 12 বছর পার হয়ে যায় আবার বাড়িতে ফেরত আসেন, এরপরে আবার আগের নিয়মে উনি জীবনযাপন করতে থাকেন, মানুষের সাথে কথা বলতে থাকেন। এরপরে কোনো একটা বাড়িতে দাওয়াত খেতে গিয়ে যখন ওই ক্ষীর খেয়েছেন তখনই এই সমস্যা, রক্ত বমি করতে করতে মারা যান। উনি মারা যাওয়ার পর ওই যে একটা সাপ, অজগর সাপের মতো একটা সাপ, 2.5 ফুট চওড়া, লম্বা তো প্রায় 14 ফুটের উপরে, কত মোটা একটা সাপ নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সাপটি আসলে কি সাপ ছিল না অন্য কোনো ব্যাপার ছিল? ক্ষীর খাওয়ার সাথে সাথে কেনই বা এরকম পরিণতি হয়েছিল, এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আর কোনো অ্যানালাইসিস হয়নি। আমরা যে বিষয়ে কোনো জানতে পারবো যে কোনো হুজুর কোনো কিছু বলেছিলেন, এই সম্পর্কিত কোনো তথ্য আমাদেরকে স্বরূপ আসগর ভাই দিতে পারেননি। আসলে আমাদের আশেপাশে অনেক ঘটনা ঘটে যায়, সবগুলোর ব্যাখ্যা তো আমরা দিতে পারি না, তবে এতটুকু বলতে পারি যে ব্ল্যাক ম্যাজিকের পরিণতি কি ভয়ানক হতে পারে। এই ডালো নামক যে মহিলা, উনি যে ব্ল্যাক ম্যাজিক করেছিলেন তার পরিণতিও কি হলো দেখুন। তিনিও কিন্তু আর ভালো থাকতে পারেননি, বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিলেন। কেন আবার উনি উন্মাদ হলেন এই বিষয়টির তথ্যও আমরা জানতে পারিনি। অনেক বিষয় রহস্যাবৃতই থেকে যায়, রহস্যাবৃত থেকেই মানুষের জন্য শিক্ষণীয় হয়ে থেকে যায় সারাটা জীবন। এমন একটি ঘটনা ছিল এটা। ধন্যবাদ স্বরূপ আসগর ভাই, চমৎকার একটি ঘটনা আপনি আমাদেরকে দিয়েছিলেন, যেটি আমরা পাতালবাসী বইয়ে সন্নিবেশিত করেছিলাম। আশা করছি ঘটনাটি লিসেনারদের কাছে ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন জাযাকাল্লাহু খাইরান, ধন্যবাদ আপনাদেরকে। আর যারা এখনও করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। আমরা কিন্তু প্রতি বুধবার আমাদের চ্যানেলে প্রচারিত বিভিন্ন জনপ্রিয় ঘটনা, একটি করে ঘটনা আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করছি। বুধবার রাত 10:59 আমাদের ফেসবুক পেজে আপনারা যুক্ত থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড এই নামেই। এই দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখা অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেস। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা পাতালবাসী বইটি সংগ্রহ করতে পারেন, প্রান্ত প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছিল, রকমারিতে গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন। লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব, ঠিক রাত 10:59 আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু